আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আবারও তোমাদের সাথে দেখা ইংরেজি প্রথম পত্রের 5 নম্বর লেকচার নিয়ে। আজকে আমরা আলোচনা করব দুইটা পোয়েম নিয়ে। গতকাল কিন্তু আমরা আলোচনা করছিলাম দুইটা পোয়েম, ডিনসের যে দুইটা পোয়েম ছিল সেই দুটা পোয়েম এবং কিভাবে তোমরা থিম লিখবে সেই বিষয়টা আমরা কিন্তু ডিসকাস করেছিলাম। আজকে আমরা আলোচনা করব এই দুটা পোয়েম, আই ডাইড ফর বিউটি। এটা হবে শি ওয়ার্কস ইন বিউটি, সরি এটা আই ওয়ার্কস ইন বিউটি না, এটা হবে কি শি ওয়ার্কস ইন বিউটি। এই দুটা পোয়েম নিয়ে আজকে কথা বলবো। সো তোমরা কে কোথায় থেকে জয়েন হয়েছে একটু জানিয়ে দাও, এবং অবশ্যই সবাই তোমাদের বন্ধুদের মিনিমাম তোমরা প্রত্যেকে 5 জন করে বন্ধুদের কি করবা, মেনশন দিবা এবং ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিবা, ঠিক আছে? সবাই ক্লাসে একটা ইয়েক দিয়ে তোমার 5 থেকে 10 জন বন্ধুদেরকে মেনশন দাও এবং ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। ভাইয়া তোমাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আর আশা করে না। এর থেকে বেশি কিছু আমাকে দিতে হবে না, আমাকে টাকা দিতে হবে না, মাসে মাসে টাকা দিতে হবে না, কোনো কিছু করতে হবে না। জাস্ট শুধু এই জিনিসটা করবো, আর কিছু করা লাগবে না, ঠিক আছে? সবাই একটু জয়েন হোক, তারপর আমরা শুরু করব। দেখি তোমাদের কমেন্ট গুলো একটু পড়ে। মরিয়ম ইসলাম ওয়ালাইকুম সালাম, জান্নাতুল মাওয়া শশী ওয়ালাইকুম সালাম, মিথিলা ইসলাম মিষ্টি ওয়ালাইকুম সালাম, মোহাম্মদ আয়ুব আসি ভাইয়া, মিথিলা আলহামদুলিল্লাহ ভালো আছি, সিফাত শান্ত ওয়ালাইকুম সালাম, মারিয়া জান্নাত ওয়ালাইকুম সালাম, তাহমিনা ওয়ালাইকুম সালাম। তাহমিনা তুমি ক্লাস করো না কেন? রাজিয়া সুলতানা ওয়ালাইকুম সালাম, শেয়ার ডান মিথিলা, ধন্যবাদ। সবাই সবাই শেয়ার দিবা সবাই। মাহিয়া আক্তার হাবিবা ওয়ালাইকুম সালাম, বিতি আক্তার ওয়ালাইকুম সালাম, মারিয়া জান্নাত শেরপুর থেকে শেয়ার ডান, রাজিয়া সুলতানা, সানজিদা সুলতানা ওয়ালাইকুম সালাম, কলি ওয়ালাইকুম সালাম, এম আর এ রাইহান ওয়ালাইকুম সালাম, রেজাউল ওয়ালাইকুম সালাম। সবাই একটু শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখে দাও, আমরা শুরু করে দিব, বেশি দেরি আমরা করব না। সবাই সবাই ঠিক আছে? জান্নাতুল মাওয়া শশী শেয়ার ডান। আর বাকিরা কেউ শেয়ার দাওনি, বাকিরা কেউ শেয়ার দাওনি, ঠিক আছে? দেখো শুরু করি আমরা। দেখো প্রথমে যে আমরা কবিতাটা পড়বো সেটা হলো শি ওয়ার্কস ইন বিউটি। শি ওয়ার্কস ইন বিউটি, শি ওয়ার্কস ইন বিউটি কবিতাটা লিখছে লর্ড বাইরন, ঠিক আছে? কবিতাটা লিখছে কে? মূলত লর্ড বাইরন, লর্ড বাইরন, লর্ড বাইরন, ঠিক আছে? লর্ড বাইরন কবিতাটা লিখছে কে? লর্ড বাইরন। লর্ড বাইরন একজন ইংলিশ পোয়েট ছিলেন। তিনি একজন কি ইংরেজি কবি ছিলেন, অর্থাৎ ইংরেজি কবি, ইংলিশ পোয়েট ছিলেন, ইংরেজদের একজন কবি ছিলেন। এই যে এই ব্যক্তিটা গালে যে হাত দিয়ে আছে রোমান্টিক ভাবে, দেখতে কি সুন্দর, দেখছো? মানে লেখকরা খুবই, মানে তাদের লেখার দিক দিয়েও সুন্দর হয়, তারা চেহারার দিক দিয়েও সুন্দর হয়। চেহারার দিক দিয়ে সুন্দর হোক আর না হোক, বাট তাদের লেখনীতে খুব সৌন্দর্য ফুটে ওঠে। এবং অধিকাংশ লেখকরা সবসময় মেয়েদের গুণাবলী, মেয়েদের সৌন্দর্য এগুলা নিয়ে বেশি প্রশংসা করে। আর আজকের যে কবিতাটা পড়বো পুরাটা একটা কবিতা একটা মেয়েকে লিখে, মেয়েকে নিয়ে লেখা, একটা মেয়ের সৌন্দর্য বর্ণনা করে এই পুরা কবিতাটা লেখা। কবিতাটা লিখছে কে? শি ওয়ার্কস ইন বিউটি, মানে সে সৌন্দর্যের মাঝে দিয়ে হেঁটে যাচ্ছে, সে সৌন্দর্যের মাঝে দিয়ে কি হেঁটে যায়। লেখছে কে? লর্ড বাইরন, ঠিক আছে? এখানে জন্মসাল দেওয়া আছে, এগুলা দেখে নিবা। তিনি একজন কি ছিলেন? মূলত ইংলিশ পোয়েট ছিলেন। হি ইজ ওয়ান অফ দ্য মেজর ফিগার, সে সবচেয়ে অন্যতম একজন ছিলেন কিসে? রোমান্টিক মুভমেন্ট, মানে রোমান্টিক আন্দোলনের সময় তিনি সবচেয়ে একজন বিখ্যাত ফিগার ছিলেন। এন্ড রিগার্ডেড অ্যাজ দ্য বিগিনিং অ্যামং দ্য গ্রেটেস্ট ব্রিটিশ পোয়েট, মানে ব্রিটিশ পোয়েটদের মাঝে তিনি সবচেয়ে গ্রেটেস্ট ছিলেন এই রোমান্টিক মুভমেন্টের সময়, ঠিক আছে? চলো আমরা কবিতাটা একদম বিশ্লেষণ করে পড়ি এবং লাস্টে তো তোমাদেরকে থিম আমি দিয়েই দিব। দেখো খেয়াল করো, আমি কিন্তু আগেই বলেছি যে কবিতাটা একটা মেয়ের সৌন্দর্য দিয়ে লেখা, মানে একটা মেয়ের রূপ সৌন্দর্য তার সবকিছু বিশ্লেষণ করা হয়েছে এই কবিতায়। দেখো, শি ওয়ার্কস ইন বিউটি, সে সৌন্দর্যের মাঝে দিয়ে হেঁটে যায়, সে সৌন্দর্যের মাঝে দিয়ে কি হেঁটে যায়, লাইক মতো দ্য নাইট, রাত, অফ ক্লাউডনেস ক্লাইমস, যেমন রাত যেন
মেঘহীন ভূমি, মেঘহীন ভূমি, ক্লাউডনেস মানে মেঘহীন, ক্লাইমস মানে কি ভূমি, এন্ড স্টারি স্কাইস মানে তারকা খচিত আকাশ। তাহলে এইখানে কি বলছে, সে সুন্দরের মাঝে দিয়ে হেঁটে যায়, সে সৌন্দর্যের মাঝে দিয়ে হেঁটে যায়, মানে একটা মেয়ে, একটা মেয়ে মানে ধরো মনে করে যে একটা মেয়ে আঁকাইতেছি আমি সুন্দর করে, দেখো মনে করো এটা এটা হলো চোখ, এটা হলো চোখ, এটা হলো মুখ, এটা হলো তোমার নাক, ঠিক আছে। এটা একটা মেয়ে, এটা একটা মেয়ে, এটা হলো ই, মনে করো এই দুটো হলো পা, ঠিক আছে। এটা হলো একটা মেয়ে, আর এটা হলো তোমার হাত, এটা হলো তোমার হাত, ঠিক আছে। এটা হলো একটা মেয়ে, এই মেয়ের রূপ বর্ণনা করা হয়েছে এইখানে, ঠিক আছে। দেখো কি বলছে, শি ওয়ার্কস ইন বিউটি, সে সৌন্দর্যের মাঝে দিয়ে হেঁটে যায়, লাইক মতো কি কিসের মতো, দেখো রাত যেন কি, রাত যেন কি ক্লাউডনেস ক্লাইমস মানে তোমার মেঘহীন, মেঘহীন একটা ভূমি এন্ড তারকা খচিত আকাশ, মানে সে এমন ভাবে হেঁটে যাচ্ছে যেন রাত, রাত যেমন কেমন থাকে, মানে যদি তারকা খচিত আকাশ থাকে এবং মেঘহীন ভূমি যদি থাকে, মেঘহীন যদি আকাশ থাকে, তখন কি একটা সৌন্দর্য প্রকাশ পায় না? তেমনি সে হেঁটে যাচ্ছে, তখন এই হেঁটে যাওয়ার সময় মনে হয় তার এই যে সৌন্দর্যগুলো, এই সৌন্দর্যগুলো তার চেহারার মাঝে ভেসে উঠতেছে, এটাই বুঝাচ্ছে, ঠিক আছে। এগুলা তো সব উপমা, মানে মেয়েটার সৌন্দর্য বোঝানোর জন্য এগুলা ব্যবহার করা হয়েছে। এন্ড এবং অল দ্যাট বেস্ট অফ ডার্ক এন্ড ব্রাইট, দেখো ডার্ক মানে অন্ধকার এন্ড ব্রাইট মানে উজ্জ্বল, সকল আলো এবং উজ্জ্বল সবকিছুই সর্বোত্তম, মানে এখানে বোঝাচ্ছে তার ওই মেয়ের যত একটু মানে অন্ধকার থাকুক, মনে করো একটু অন্ধকারও না থাকুক, একটু কি তোমার উজ্জ্বল না থাকুক, মানে একদম কম উজ্জ্বল না হোক এবং কি একেবারে অন্ধকার না হোক। মনে করো রাত, তুমি একটা এমন সৌন্দর্য সবচেয়ে বেশিও না এবং কি সবচেয়ে কমও না, মাঝামাঝি লেভেলের যে সৌন্দর্যটা আছে, তেমনি মনে হচ্ছে সবকিছু যেন কি সর্বোত্তম, মানে তার কাছে সর্বোত্তম, মানে অন্ধকার এবং আলোর মাঝে সবকিছু যেন সর্বোত্তম, বুঝতে পারছো। মেড ইন হার অ্যাসপেক্ট এন্ড হার রাইজ, মানে অ্যাসপেক্ট হলো তার চেহারা, এটা হলো চেহারা এর অর্থ, আইস মানে কি চোখ, মানে সবকিছু কার সাথে মিলিত হয়েছে, মানে মিলিত হয়েছে তার চেহারায় এবং তার সৌন্দর্যে। তাহলে এইখানে কি বুঝাইছে, এইখানে বুঝাইছে মারিয়া জান্নাত কি বলছে, মেয়ের যে বর্ণনা কবিতায় কবি দিয়েছেন আর আপনি যে চিত্র আঁকলেন ভাইয়া, আমি ভালো করে আঁকতে পারি না, ঠিক আছে, এই কারণে। দেখো মানে এই যে তারকা খচিত আকাশ, তারপরে তোমার যে মেঘহীন ভূমি বা আকাশ, এন্ড তারপরে দেখো সকল অন্ধকার এবং উজ্জ্বল গুলো তার চেহারা এবং তার চোখে কি হচ্ছে, মিলিত হচ্ছে বা ভেসে উঠতেছে, মানে তার চোখ এবং চেহারা দিয়ে পৃথিবীর সকল আলো, তারকা খচিত আকাশ যেমন থাকে, যখন রাত্রেবেলা দেখবা অনেক তারা চাঁদ মিটমিটি করে আলো দিচ্ছে, তারাগুলো মিটমিট করে আলো দিচ্ছে, তখন কিন্তু একটা কি সুন্দর একটা পরিবেশ হয়। ওই যে সৌন্দর্যটা, ওই সৌন্দর্য যেন এই মেয়ের চেহারা দিয়ে ভেসে আসতেছে, ঠিক আছে, কবি এটাই এখানে বুঝাইছে। দ্য স্মেলোয়েট টু দ্যাট টেন্ডার লাইট হুইচ হ্যাভেন টু গার্ডি ডে ডেনিস, এখানে দেখো গার্ডি ডে ডেনিস, এই দুটার এইটা হলো ব্যাখ্যাটা হলো, আমি তোমাদেরকে বলছি যে দ্য স্মেলোয়েট দ্যাট টেন্ডার লাইট মানে সুকুমল আলোর মতো, দেখো টেন্ডার মানে কুমল, কুমল, লাইট মানে আলো, সুকোমল আলো, যে আলোটা কি হুইচ হ্যাভেন গার্ডি, যা কি আসে, যা কি স্বর্গ থেকে পাওয়া যায়, কিন্তু ডে ডেনিস, ডে ডেনিস মানে যে আমাদের দিনটা আছে, এই যে সৌন্দর্যগুলো, এই দিনগুলো কি মানে দিন থেকে পাওয়া যায় না, মানে দিনের আলোতে এগুলো পাওয়া যায় না, এগুলো কোথায় থেকে আসে, স্বর্গ থেকে আসে, ঠিক আছে। বুঝছো সবাই, বুঝছো কিনা সবাই বলো, বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা। তারপরে আসো পরের স্ট্যান্ডায় যাই, এখানে 3টা স্ট্যান্ডা আছে, ঠিক আছে, প্রত্যেকটা স্ট্যান্ডায় 6টা করে লাইন আছে, টোটাল 18টা লাইন, এই কবিতায় টোটাল 18টা লাইন। ম্যালোয়েট মানে পরিপক্কতা, ঠিক আছে, এটা তুমি মানে শাব্দিক যে অর্থগুলো আছে এই অর্থ দিয়ে কখনো কবিতার
অর্থগুলা মিলাতে পারবে না, ঠিক আছে। ম্যালোয়েড অর্থ পরিপক্কতা। দেখো ওয়ান শেড দ্য মোর এন্ড ওয়ান রে দ্য লেস, তাহলে এইখানে কি বুঝাইছে দেখো, ওয়ান শেড অর্থ ছায়া, দ্য মোর মানে কিছু ছায়া অনেক, মানে কিছু ছায়াটা কি বেশি, এবং ওয়ান রে দ্য লেস এবং কিছু আলো খুব কমই। হেড হাফ ইম্পায়ার্ড মানে একটু আলো, আলো একটু বেশি এবং মানে ছায়া একটু বেশি, আলো একটু কম, এবং সব এর অর্ধেক। হেড হাফ ইম্পায়ার্ড মানে অর্ধেক কি হয়েছে, নিস্তেজ হয়ে গেছে, নিঃশেষ হয়েছে না। দ্য নেমলেস গ্রেস মানে বেনামি নামের সুরে কি হয়ে গেছে, যেখানে নাম নেই সেইখানে এটা কি মিশে গিয়েছে, ঠিক আছে। হুইচ ওয়েভস ইন এভরি অ্যাভেন্ট্রিজ মানে এই যে সবগুলো যে আছে, তোমার একটু আলো বেশি না, একটু তোমার কি ছায়াটা কি একটু বেশি এবং আলো একটু কম, এই সবগুলো কি নামহীন সুরে কি হয়েছে, মিশে গিয়েছে। যা কি ওয়েভস মানে ঢেউ খেলতেছে, যা কি ঢেউ খেলতেছে, ইন এভরি অ্যাভেন্ট্রিজ মানে তার প্রত্যেকটি বেনির চুলেতে, মানে মানে চুলের যে বেনি আছে, কালো চুলের যে বেনি আছে, ওই বেনিতে সবগুলো কি ঢেউ খেলতেছে, ঠিক আছে। তারপরে অথবা সফটলি লাইটেন্স ওভার হার ফেস মানে কত মধুর, লাইটেন্স মানে উজ্জ্বল, ওভার হার ফেস এইখানে এই যে দেখো এই জিনিসটা একটু খেয়াল করো, ও দিয়ে ও দেওয়ার পর এইখানে কি দেওয়া আছে, ই আর দেওয়া আছে, এটা দ্বারা বি, ঠিক আছে। ওভার মানে এইখানে খুব কোমল যে আলোটা আছে তার ফেসে এখানে প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। হয় থট সেরেনলি সুইট এক্সপ্রেস যেখানে কি হয়, চিন্তাগুলো, তার চিন্তাগুলো খুব মানে চিন্তাগুলো খুব মিষ্টি ভাবে প্রকাশ হয়। হাউ পিওর এন্ড হাউ ডিয়ার দিয়ার ডুইলিং প্লেস মানে কত মধুর, মানে কত পবিত্র এবং কত প্রিয় তা তাদের ডুইলিং প্লেস মানে তাদের বসবাসের স্থান। মানে এখানে বোঝাচ্ছে এইখানে বোঝাচ্ছে, এইখানে তোমার যে জিনিসটা বোঝাচ্ছে এই পুরাটায় যে তোমার হয়ার দ্য থট সেরেনলি সুইট এক্সপ্রেস হাউ পিওর হাউ ডিয়ার দেয়ার ডুইলিং প্লেস মানে এই যে যত এগুলো আছে তোমার চিন্তাগুলো আছে এগুলো খুব মিষ্টি সুরে কি হচ্ছে, প্রকাশিত হচ্ছে, মানে তার বয়স থেকে কি মিষ্টি সুরে প্রকাশিত হচ্ছে। হাউ পিওর মানে এই যে তার যে এটা আছে এটা কত পবিত্র এবং কত প্রিয় বা কত মধুর তার ডুইলিং প্লেসটা মানে বসবাসের জায়গাটি। তারপরে আসো দেখো লাস্ট স্ট্যান্জাটা আমরা একটু দেখি, লাস্ট স্ট্যান্জা। এন্ড অন দ্যাট চিক মানে এবং তার গাল, চিক অর্থ গাল, এন্ড ওভার দ্যাট ব্রো মানে তার ব্রোতে। তাহলে দেখো যদি এখানে করো এন্ড অন দ্যাট চিক মানে তার গালে এবং তার কি ব্রুতে মানে তার এই যে কপাল, এই ব্রু যে আছে এইখানে, এইখানে দ্বারা আমরা কিছু বুঝতেছি, কিছুই বুঝতেছি না, মানে লাইন দ্বারা আমরা কিছুই বুঝতেছি না। লেখক কি লিখছে, কি বুঝাইছে, মানে এখানে বোঝাইছে তার গাল এবং যে ব্রু থেকে কি আসতেছে, সো সফট কত কোমল, সো কাম মানে কত শান্ত, ইয়েট এলোক্যান্ট মানে এইখানে বোঝাচ্ছে এলোক্যান্ট অর্থ মানে ওই যে কথা যারা কম বলে, ঠিক আছে, একদম যারা কথা কম বলে মানে কথা বলেই না, কথা বলেই না মানে কথা না বলেও তবুও তার গাল এবং কি তার ব্রুর ইয়ের মাধ্যমে যে তিনি কথাগুলো প্রকাশ করতেছে দেখতে কত সফট এবং কত শান্ত এটা প্রকাশ পাচ্ছে। দা স্মাইলস মানে হাসি, তারপরে দেখো দা স্মাইল মানে হাসিটা মানে যে মৃদু হাসি, দ্যাট উইন মানে জয় করে নিয়েছে, দা টিন্স অফ দা গ্লো মানে এই যে পুরার যে একটা গ্লো আভা আছে মানে একটা দীপ্ত আভা, এই আভাটাকে কি করেছে, জয় করে নিয়েছে। বাট টেল অফ দা ডেজ ইন গুডনেস স্পেন্ড মানে এইখানে তিনি বলেছেন যে তিনি কথা না বলেও তার হাসির মাধ্যমে, তিনি কথা না বলেও তিনি হাসির মাধ্যমে কি করেছে, এইটাকে জয় করে নিয়েছে। এবং এই যে এটা দ্বারা তিনি বুঝিয়েছেন যে গুডনেস স্পেন্ড মানে দিনটা খুব ভালোভাবে কেটে যাচ্ছে। এন্ড মাইন্ড এট পিস উইথ
অল ব্লো এ হার্ট হোজ লাভ ইন ইনোসেন্ট, মানে মাইন্ড মানে একটি মন, শান্তির একটি মন, উইথ দ্য ব্লো মানে একটা শান্তির মন, এ হার্ট মানে একটি হৃদয়, হো যার কি আছে, লাভ ইজ ইনোসেন্ট মানে ভালোবাসাটা কত পবিত্র, ভালোবাসাটা কত পবিত্র। এইখানে বোঝাচ্ছে মনটা কত শান্ত এবং ভালোবাসা কি পবিত্র। মিথিলা কি বলছে, আর্ট মেইন থিম হচ্ছে এটার, ও হিয়ার দ্য পোয়েট ডিসক্রাইব আউটওয়ার্ড বিউটি অফ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ আ লেডি। ব্রো মানে কপাল, হ্যাঁ কপাল। হিয়ার দ্য পোয়েট কম্পেয়ার দ্য অ্যাট্রাকটিভ বিউটিস অফ লেডিস। হ্যাঁ এটা তো আমি আগে বলছি যে তোমাদেরকে, যে এই মূলত কবিতাটা তিনি এইখানে লিখছেন, একজন মেয়ে আছে, একজন লেডি, একজন সুন্দর একটা মেয়ে বা একটা লেডি ভদ্র মহিলা, তার সৌন্দর্যটা নিয়ে তিনি এই কবিতাটা লিখছে। মানে মেইন কথা হলো তার বাহ্যিক সৌন্দর্য এবং তার মানে অভ্যন্তরীণ যে সৌন্দর্য আছে, এই দুটো সৌন্দর্যের তিনি কম্পেয়ার করছে, তুলনা করছে এই কবিতায়। ঠিক আছে, আমরা এর থিমটা একটু দেখে নেই, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। দেখো এখানে আমরা কি নোটস গুলো আগে একটু পড়ে নেই, কি নোটস গুলো থেকে আমরা মেইন আইডিয়াটা পেয়ে যাব। লর্ড বাইরন ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অলসো পলিটিশিয়ান, তিনি একজন কি ছিলেন, পলিটিশিয়ানও ছিলেন এবং কি একজন ইংরেজি কবি ছিলেন, ইংরেজ কবি ছিলেন। শি ওয়ার্কস ইন বিউটি ইজ আ শর্ট লিরিক্স পোয়েম, মানে এটা একটা লিরিক মানে গদ্যময়ী একটা কবিতা। বাইরন ডিসক্রাইব নট অনলি হার এক্সটার্নাল বিউটি, মানে এইখানে এই যে মানে তোমার এই লেডির কি শুধু তোমার বাহ্যিক সৌন্দর্যটা এই করেনি, বাহ্যিক সৌন্দর্য এখানে ডিসক্রাইব করেনি, বর্ণনা করেনি, বাট অলসো হার ইটারনাল বিউটি, মানে তার আভ্যন্তরীণ যে সৌন্দর্য আছে এই সৌন্দর্য তিনি কি করেছে এখানে বর্ণনা করেছেন। তারপরে দ্য পোয়েট সেলিব্রেটস দ্য ওমেন্স বিউটি ইট সো সিম্পল, মানে এই যে ওমেন্স মানে মহিলাটার মানে এই লেডির যে সৌন্দর্যটা আছে এই সৌন্দর্যটা তিনি উদযাপিত করেছেন, মানে তুলে ধরেছেন। দ্য ওমেন সিমস মানে ওমেনকে মনে হতো সো পিওর কত পবিত্র, মানে অনেক পবিত্র মনে হতো, বিকজ শি ইজ সো সিম্পল মানে তিনি খুবই সাধারণ ছিলেন একজন। হার বিউটি ইজ কনস্ট্রাক্টেড উইথ মানে তার সৌন্দর্যটা তিনি কি করেছেন তুলনা করেছেন উইথ কার সাথে, যে গাড়ি, ডে লাইট। হিয়ার গাড়ি মিনস টু ব্রাইট মানে গাড়ি বলতে কি খুবই উজ্জ্বল এবং খুব পম্পাস, ঠিক আছে, খুবই উজ্জ্বল এবং খুবই কি জাঁকজমকপূর্ণ, খুবই উজ্জ্বল এবং কি খুবই জাঁকজমকপূর্ণ, মানে তার সৌন্দর্যটা কিসের সাথে তুলনা আছে, গাড়ি, ডে লাইট মানে উজ্জ্বল এবং কি জাঁকজমকপূর্ণ এর সাথে তুলনা করেছে। অল দ্যাট বেস্ট অফ ডার্ক এন্ড ব্রাইট জয়েন্ট হার ফেস টুগেদার, মানে আলো এবং অন্ধকার তার ফেসের মাঝে কি হয়েছে জয়েন করেছে, মানে তার ফেস তার চেহারার মাঝে ফুটে উঠেছে। তারপরে দা ওমেন্স লাভ ইজ পিস, মানে ওমেনে এই মহিলার যে তোমার ছিল এই দা ওমেন্স লাভ ইজ পিস, মানে এই মহিলাটার শান্তির প্রতি একটা ভালোবাসা ছিল। দা ওমেন ইজ সো সফট, এই মহিলাটা খুবই কোমল ছিল, সো কাম খুবই শান্ত ছিল, বাট ইলোকুয়েন্ট মানে কথা বলতো না। মানে এইখানে এক কথায় হলো তুমি যদি এইখানে বুঝো ইনার বিউটি অফ লেডি ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, এইখানে মেইন কথাটাই হলো যে এইখানে কবি লর্ড বাইরন একজন মেয়ের সৌন্দর্য প্রকাশ করেছেন, একটা মেয়েকে দেখতে কেমন, তার আভ্যন্তরীণ দিক কেমন, তার বাহ্যিক দিক কেমন, এই সবগুলা দিক তিনি তুলে ধরেছেন। আর এই দিক তুলে ধরার কারণে তার এই সৌন্দর্যটাকে বর্ণনা করার কারণে তিনি এত মানে অনেকগুলো উপমা ব্যবহার করেছেন, যেমন স্টারি আকাশ, ক্লাউডনেস, ক্লাইমস, মানে এই যে ওয়ার্ড গুলো আছে এই ফ্রেজ গুলো আছে এগুলা তিনি এখানে ব্যবহার করেছেন। ঠিক আছে, এখন আসো আমরা থিমটা একটু দেখে নিই। এখানে থিম দেওয়া আছে, তোমরা চাইলে এটাও পড়তে পারো, তোমাদের বই থেকেও তোমরা পড়তে পারো, তোমাদের যেটা ইচ্ছা সেটা পড়তে পারো, যদি সহজ মনে হয় যেটা সহজ মনে হবে তোমরা সেইখান থেকে পড়ে নিবা, বাট কবিতাটা ভালো করে পড়তে হবে। দেখো, দ্য পোয়েম শি ওয়ার্কস ইন বিউটি বাই লর্ড বাইরন সেলিব্রেটস আ ওমেন্স বিউটি, মানে একজন মহিলার সৌন্দর্য নিয়ে এইখানে কি করা হয়েছে তুলে ধরা হয়েছে। হার চার্ম ইজ কম্পেয়ার্ড, মানে তার এই যে সৌন্দর্যটা তুলনা করা হয়েছে দ্য কাম মানে খুব শান্ত এন্ড স্টারি নাইট এবং কি তারকা খচিত আকাশের সাথে। শোয়িং দেখানো হয়েছে ব্যালেন্স, মানে একটা ভারসাম্য দেখানো হয়েছে বিটুইন লাইট এন্ড ডার্ক,
মানে মানে আলো এবং অন্ধকারের যে একটা ভারসাম্য ভাব আছে, এই ভাবটাকে তুলে ধরা হয়েছে, মানে এইখানে দেখানো হয়েছে। বাইরন আরো হাইলাইটস করেছে যে হার আউটওয়ার্ড বিউটি রিফ্লেক্টস, মানে তার আউটওয়ার্ড যে একটা সৌন্দর্য আছে এটি প্রকাশ করে কি হার ইনার পিউরিটি, মানে তার অভ্যন্তরীণ যে বিশুদ্ধতা বা শুদ্ধতা আছে এটা তুলে ধরে, ঠিক আছে। হার জেন্টেল ফেস, মানে তার ভদ্র একটা চেহারা, এই চেহারাটা কি প্রকাশ করে, ইভেল প্রকাশ করে পিসফুল মাইন্ড, মানে তার যে শান্তিপূর্ণ মন, এই মনটাকে তিনি এখানে প্রকাশ করেন। দাস এইভাবে দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্যাট true beauty comes from the union of the physical grace and moral virtue। তোমরা চাইলে এখান থেকে লিখতে পারো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে মেসেজ অপশন চালু করা আছে, অনেকদিন তো তোমরা কথা করতে পারে না, তাই তোমরা চাইলে এখান থেকে এটা দেখে নিতে পারো। এখন আসো আমরা পরের এটা একটু পড়ে নেই। আই ডাইড ফর বিউটি, এটা লিখছে ইমিলি ডিকেনসন। ডিকেনসন আমি প্রথমে ভাবছিলাম ইনি একজন ছেলে মানুষ, বাট পরে আমি জানলাম যে আসলে ইনি মূলত একজন মেয়ে মানুষ, ঠিক আছে। ইমিলি এলিজাবেথ ডিকেনসন, তিনি জন্মগ্রহণ করছে কত সালে, জন্মটা দেখে নিবা। তিনি একজন ছিলেন কি আমেরিকান পোয়েট, তিনি একজন আমেরিকান কবি ছিলেন, তিনি একজন কি আমেরিকান কবি ছিলেন। আমরা সরাসরি একদম পোয়েমটা পড়ি, দেখো একটু খেয়াল করো। এইখানে মূলত এই পোয়েমে মূলত দুইজন ব্যক্তির কথা বলা হয়েছে, দুইজন ব্যক্তি মারা গিয়েছিল, একজন সত্যের জন্য আরেকজন সৌন্দর্যের জন্য, মানে একজন বিউটির জন্য আরেকজন কি সত্যের ট্রুথের জন্য। তারা মূলত যখন একজন প্রথমে মারা গেল সৌন্দর্যের জন্য, মানে বিউটির জন্য মারা গেল, তাকে কবর দেওয়া হলো। কবর দেওয়ার পর তার পাশে আরেকজনকে কবর দেওয়া হলো, যে কিসের জন্য মারা গিয়েছিল, সে সত্যের জন্য মারা গিয়েছিল তার পাশের কবরে। তো তারপর এইখানে দুজনে কি কথা বললো, একজন জিজ্ঞাসা করলো, যাকে পরে কবর দেওয়া হলো সে জিজ্ঞাসা করলো তুমি কিসের জন্য এখানে মারা গিয়েছো, সে বলল যে আমি সৌন্দর্যের জন্য মারা গিয়েছি। আর তখন সে যে প্রশ্ন করেছিল, মানে যে তোমার ইয়ের জন্য মারা গিয়েছে, সত্যের জন্য, সে বলল আমি তো সত্যের জন্য মারা গিয়েছি, সত্য এবং সৌন্দর্য একই, তো আমরা দুইজন কি ভাই। তারপর তারা দুইজন কি করতে লাগলো, গল্প করতে লাগলো। তারা দুইজন এমন ভাবে গল্প করা শুরু করলো যে তাদের মুখে শ্যাওলা যে পর্যন্ত না পড়লো তারা ততক্ষণ গল্প করতেই লাগলো। এই কবিতার মেইন ইটা হলো কি, সামারিটা হলো এটা, ঠিক আছে। আমি সামারিটা বলে দিয়েছি, এখন আমরা বাংলাটা পড়ে নেই। দেখো খেয়াল করো, আই ডাইড ফর বিউটি, আমি মারা গিয়েছিলাম বিউটি মানে সৌন্দর্যের জন্য। যদি এই কথাগুলো সবগুলো রূপক করতে কবিতাগুলো লিখছে, এগুলো বাস্তবতার সাথে কোনো মিল নেই। বাট ওয়াজ স্কেয়ার, বাট কি ছিল, একটা ভীতি ছিল, একটা ভয় ছিল। কিসের জন্য ভয় ছিল অ্যাডজাস্টেড ইন দ্য টম্ব, মানে আমার কবরের পাশে, হয় যখন ওয়ান হু ডাইড ফর দ্য ট্রুথ ওয়াজ লেইন, মানে আমি সত্য মানে সৌন্দর্যের জন্য মারা গিয়েছি। এই যে এই আমিটা হলো পোয়েট মানে রাইটার। এই আমিটা হলো কি আইটা হলো কি রাইটার, মানে রাইটার কিসের জন্য মারা গেছে, বিউটি মানে সৌন্দর্যের জন্য মারা গিয়েছে, ঠিক আছে। বাট তার একটা কি ছিল, ভয় ছিল, কিসের জন্য, তার কবরের পাশেই কি করা হয়েছিল, একজন মারা গিয়েছিল, তাকে কি করা হয়েছিল, মানে সমাধি করা হয়েছিল। ইন অ্যাডজয়নিং রুম, মানে তার কবরের পাশে, তার রুমের পাশাপাশি। ডোম মানে রাজ্য, টোম মানে কবর। তারপরে দেখো হি কোশ্চেনড সফটলি, সে খুব মৃদু স্বরে জিজ্ঞাসা করলো। এই শিকে মানে যাকে করা হয়েছিল, মানে যাকে তার কবরের পাশে, রাইটারের পাশে মানে সমাহিত করা হয়েছিল। হোয়াই আই ফেইল্ড, কেন আমি ব্যর্থ হলাম, মানে কবিকে জিজ্ঞাসা করলো কেন ব্যর্থ হলাম। এখানে কেন ব্যর্থ হলাম এটা না, কেন তিনি কবরে এসেছেন, কেন তিনি মারা গিয়েছেন, ঠিক আছে। এর অর্থটা হলো কি, হোয়াই আই ফেইল্ড মানে যদি শাব্দিক অর্থ দেখো যে কেন আমি ব্যর্থ হলাম, বাট কিন্তু না, এটা কবির ভাষায় কবিতার মাধ্যমে প্রকাশ পাচ্ছে কেন তিনি মারা গিয়েছেন বা কবরে এসেছেন, ঠিক আছে। ফর বিউটি আই রিপ্লাইড, মানে কবি উত্তর দিলেন সৌন্দর্যের জন্য, আমি কি সৌন্দর্যের জন্য মারা গিয়েছি। এন্ড আই ফর ট্রুথ, এবং কি আমি কিসের জন্য, সত্যের জন্য। দেমসেলফ আর ওয়ান
উই আর ব্রেথ এন্ড আর হি সেড, সে বলল। তাহলে তো সত্য এবং সৌন্দর্য একই, দেম সেলফ আর ওয়ান, মানে এই দুটা তো একই, সত্য আর সৌন্দর্য মানে একই জিনিস। সো আমরা কি এখন বাই, সে কথাটি বলল। ঠিক আছে, বুঝছো? কবিতা তো এইটুকুই। এটা হলো মেইন কথা, যে দুজন ব্যক্তি ছিলেন রাইটার এবং আরেকজন ব্যক্তি ছিলেন, আরেকটু আছে, দুজন ব্যক্তি ছিলেন। প্রথমে কবি মারা গেলেন, মারা যাওয়ার পর, এটা তো আমি বললামই তোমাদের গল্পটা। তারপর দেখ, এন্ড সো অ্যাজ আ কিন্সম্যান, মানে আত্মীয় হিসাবে, মেট আর নাইট, মানে আত্মীয় হিসাবে আমরা এক রাতে কি করলাম, সাক্ষাৎ করলাম, মানে পাশাপাশি কবরে তারা কথা বললো। উই টক, মানে আমরা কথা বললাম, বিটুইন, মধ্যকার, দ্য রুমস, মানে তাদের যে পাশাপাশি যে কবরটা আছে, এই কবরের পাশাপাশি তারা কি করলো, দুজনে কথা বললো। আনটিল দ্য মোস হ্যাড রিচড আওয়ার লিপ, যতক্ষণ না পর্যন্ত আমাদের ঠোঁটে শ্যাওলা না পৌঁছালো, এন্ড কভার আপ আওয়ার নেম, যতক্ষণ পর্যন্ত আমাদের নামগুলো কভার না হলো। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তারা কি করতে থাকলো, কথা বলতেই থাকলো। বুঝতে পারছো? আমি আবারও বলতেছি, এই কবিতার মূল থিম হলো দুজন ব্যক্তি, এই একজন ব্যক্তি, একজন ব্যক্তি, এটা হলো রাইটার, এই রাইটারের সাথে আরেকজন ব্যক্তি। রাইটার প্রথমে কি হয়েছে, মূলত মারা গিয়েছে, তাকে কবর দেওয়া হয়েছে, এই একটা মনে করো এটা একটা কবর, এখানে মারা গিয়েছে। সে মারা যাওয়ার পর সে বইয়ের মাঝে ছিল, কারণ তার এই পাশের কবরে আরেকজনকে মারা, মানে আরেকজনকে সমাহিত করা হয়েছিল। এখন তারপর দুইজন, এই যে এই ব্যক্তি ইনাকে জিজ্ঞাসা করলেন, তুমি কিসের জন্য মারা গেছো? সে বলল আমি, রাইটার বলল আমি বিউটির জন্য, সৌন্দর্যের জন্য। এবং সে তখন উত্তর দিল, সে তখন বলল, কথাটা অবশ্য মৃদু স্বরে জিজ্ঞাসা করছিল, সে তখন বলল আমি তো সত্যের জন্য মারা গেছি। তাহলে বিউটি অ্যান্ড ট্রুথ, বিউটি অ্যান্ড ট্রুথ, বিউটি অ্যান্ড ট্রুথ আর ওয়ান, মানে একই, মানে এক, এরা দুইজন কি এক। তারপরে তারা দুইজন কি হয়ে গেল, ভাই হয়ে গেল, আত্মীয় হয়ে গেল। আর আত্মীয় হিসেবে তারা এক রাতে সাক্ষাৎ করলো, মানে পাশাপাশি রুম থেকে সাক্ষাৎ করার পর তারা কি করলো, দুজনে কথা বলতে থাকলো, যতক্ষণ পর্যন্ত না তাদের মুখে কি শ্যাওলা না পৌঁছালো। শ্যাওলা না পৌঁছাইলো বলতে এখানে কি বোঝাচ্ছে, যতক্ষণ তাদের মুখে, মানে কথা বলতে বলতে মুখে একটা কিন্তু ফেনা উঠে যায়, যতক্ষণ পর্যন্ত তাদের কথা না শেষ হলো ততক্ষণ পর্যন্ত তারা কথা বললো। ঠিক আছে। আচ্ছা, মিথিলা বলছে আই ডাইড ফর বিউটি, দ্য মেইন থিম অফ দিস পোয়েম ইজ বিউটি। আই ডাইড ফর বিউটি, মেইন থিম অফ দিস পোয়েম ইজ বিউটি। না, এখানে শুধু মেইন থিমটা তো সৌন্দর্য না, এখানে মেইন থিমটা তো সৌন্দর্য না, দুটা, বিউটি অ্যান্ড ট্রুথ, সৌন্দর্য এবং কি সত্য, সত্য সম্পর্কে এখানে বলছে। হিয়ার দ্য পোয়েট ইন্ডিকেটস ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। এইখানে ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, এটা একটা লর্ড বাইরনের একটা উক্তি। ঠিক আছে, এখন দেখো এটা কি লিখছে, সরি লর্ড বাইরনের না, ডিকেনসন ওয়াটসন কি ছিলেন, একজন আমেরিকান পোয়েম, একজন আমেরিকান পোয়েট ছিল, তিনি একজন আমেরিকান কবি ছিলেন। তারপরে দ্য থিম অফ দ্য পোয়েম বিউটি অ্যান্ড ট্রুথ, মানে সৌন্দর্য এবং কি সত্য, শুধু তো সৌন্দর্য নিয়ে বলা নাই, সত্য সম্পর্কে বলছে। ঠিক আছে, দ্য পোয়েম এক্সপ্রেস, মানে এই পোয়েমটি প্রকাশ করেছে অপটিমিজম অফ দ্য আফটার লাইফ, মানে আমাদের জীবনের পরবর্তী জীবনের যে, মানে আমরা পরবর্তী জীবনে কেমন কাটাবো এই বিষয়গুলো নিয়ে কবিতাটা লিখছে। তারপরে ডিসপাইট দ্য আনরিজি ফিলিং ক্রিয়েটেড বাই ডেথ, মানে মনে করো সত্য, কিসের সত্য, আনরিজি মানে সহজ নয়, এমন একটা ফিলিং ক্রিয়েটেড, তৈরি হওয়া সত্য, যখন তাকে কবর দেওয়া হয়েছিল, কবিকে কবর দেওয়ার পর তার পাশে যখন কবর, সে ভীতের মাঝে ছিল, ভীতির মাঝে ছিল, বইয়ের মাঝে ছিল, তার কাছে এটা কি মানে আনরিজি ফিলিং একটা ছিল। বাই ডেথ মানে মৃত্যুর মাধ্যমে। দ্য স্পিকার পজিশন ইনসাইড, স্পিকার পজিশনটা কোথায় ছিল, ট্রম্প এ যে কবরে। দ্য পোয়েম ইজ আলটিমেটলি কমফোর্টিং, এবং দ্য পোয়েম কি করেছিল, এই পোয়েমটা কি হয়েছে, আলটিমেট কমফোর্টিং, মানে এইখানে বাহ্যিক যে বিষয়টা হলো, মনে করো মৃত্যু জিনিসটা প্রথম অবস্থায় আমাদের মনে হতে পারে এটা বিষাদ, একটা স্বাদ নেই এবং খুব একটা ভয়ের কারণ, বাট আমাদের কি করতে হবে, আলটিমেটলি আমাদেরকে ওই কবরে শায়িত করা হবে, যেখানে আমাদের কি চিরজীবন থাকতে হবে। ঠিক আছে, তারপর দেখো দেয়ার আর টু স্পিকার, এই কবিতায় কি ছিল, দুইজন স্পিকার ছিলেন ইন দ্য পোয়েম,
ওয়ান ডাইড ফর ট্রুথ, একজন সত্যের জন্য, আরেকজন কিসের জন্য মারা গেছিল? বিউটির জন্য। বোথ আর লাইক ব্রেথেন এন্ড কিন্সম্যান বিকজ ট্রুথ এন্ড বিউটি আর দ্য সেম, মানে সত্য এবং সৌন্দর্য কি? একই। এখন আসো আমরা এর থিমটা একটু দেখে নেই। দেখো, অ্যাকর্ডিং দ্য পোয়েম ডাইং বিউটি, সরি এইখানে আরো কিছু কি পয়েন্ট দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নিও। দেখো আমি তারপর একটু বলে দিচ্ছি। দেখো, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম মানে পোয়েম অনুসারে, ডাইং ফর বিউটি মানে সৌন্দর্যের জন্য মারা, ইস স্কার মানে ভীতি ছিল, এন্ড রেয়ার খুব বিরল, নট সো কমন খুব সাধারণ নয়, মানে সৌন্দর্যের জন্য মারা যায় এটা কি খুব সাধারণ নয়, খুব বিরল, মানে পাওয়াই যায় না বা ভিতর একটা কারণ। তারপরে এখানে আছে যে he questioned softly why I failed here, failed names died means died, কেন আমি মারা গেছিলাম। এই যে failed দ্বারা কি বোঝানো হয়েছে? failed মানে ব্যর্থ না, failed দ্বারা কি বোঝানো হয়েছে? died মানে মৃত্যুকে বোঝানো হয়েছে, কেন মারা গিয়েছিল। for beauty I replied here I দ্বারা কাকে বোঝানো হয়েছে? poet কে বোঝানো হয়েছে, কবিকে বোঝানো হয়েছে, ঠিক আছে। and I for truth এবং কি আমি সত্যের জন্য, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? the two are one মানে এই দুটাই কি দুটাই সেম, ঠিক আছে। এই দুটা লাইন দ্বারা কি বোঝানো হয়েছে? মানে and I for truth two are one, we are brethren are, ঠিক আছে। এটি দ্বারা কি আমরা ভাই, এটা বোঝানো হয়েছে। these are said by one who died for truth, মানে এই পুরা লাইনটা একটু দেখো, আমি আবার বলে দিচ্ছি, দেখো একটু খেয়াল করো পুরা লাইনটা। and I for truth the two are one, we are brethren are, these are said by the one who died for truth, মানে এই যে পুরো একটা ইটা আছে, এই লাইনটা দ্বারা তিনি বুঝিয়েছেন এই দুটা কি সেম, মানে সৌন্দর্যের জন্য মারা এবং কি তোমার সত্যের জন্য মারা, এই দুটা জিনিসই একই। আর এই কবিতার ফার্স্ট লাইন হলো কি I died for beauty but was scared, এবং লাস্ট লাইন হলো কি and cover up our names। থিমের উপর তোমাদের 4 থেকে 5টা ক্লাস হবে, ঠিক আছে। আমি সবগুলা পয়েমে পড়াই দেওয়ার চেষ্টা করব। কোর্স আউটলাইন তো দিয়েছি। এটা দেখো পয়েম, এইটা দেখো, থিমটা দেখো, থিম দেখো। দ্য পোয়েম শোজ আ কনভারশন, পোয়েমটা কি করেছে? একটা কনভারশন, এটা কথোপকথন দেখাইছে বিটুইন, মাঝে, কার মাঝে? টু ডেড সোল মানে দুটা মৃত ব্যক্তির আত্মার সাথে, ওয়ান হু ডাইড ফর বিউটি এন্ড দ্য আদার ফর ট্রুথ। দেখো এটা দ্বারা শুরু হয়েছে কি দ্য পোয়েম শোজ আ কনভারশন বিটুইন, কার মাঝে? টু ডেথ সোল বা টু ডেথ ম্যান, মানে একজন কি সত্যের জন্য, আরেকজন কি সৌন্দর্যের জন্য মারা গিয়েছে। বাট তুমি যদি পরীক্ষায় শুরু করো কিভাবে, দিস পোয়েম ইজ অ্যাবাউট ট্রুথ এন্ড বিউটি, তোমাকে জিরো দিবে, জিরো গোল্লা দিয়ে দিবে, এটা মাথায় রাখো। ডিকেনসন রিপ্রেজেন্ট প্রকাশ করেছে বিউটি এন্ড ট্রুথ অ্যাজ ইকুয়াল, মানে সত্য এবং সৌন্দর্য কি একই, ঠিক আছে। সত্য এবং সৌন্দর্য কি একই, এন্ড ক্লোজলি রিলেটেড দুজনেই কি সম্পর্কিত, লাইক ব্রেথেন মানে ভাইয়ের মতো, কিন্সম্যান মানে আত্মীয়র মতো। থ্রো যদিও ডেথ সিম স্যাড মানে মৃত্যু যদিও দুঃখের, দ্য পোয়েম গিভস কমফোর্ট, পোয়েম কি দিয়েছে? একটা কমফোর্ট দিয়েছে, মানে আরামদায়ক একটা জিনিস, বাই সাজেস্টিং মানে সাজেস্ট করে, ইউনিটি ইন দা আফটার লাইফ মানে পরবর্তী জীবনে। দেখো এখান থেকে কি শিক্ষা দিচ্ছে, মানে মৃত্যুটা তোমার কাছে কি হতে পারে? মৃত্যুটা তোমার কাছে মানে দুঃখের মনে হতে পারে, বাট আফটার লাইফ পরবর্তী জীবনে তুমি কি একটা কমফোর্ট জোন করতে পারো, ইউনিটি করে, একতা করে তোমার পাশে যারা আছে। যদিও এগুলাকে মানে তুমি কার সাথে করবা, ইউনিটি করবা, কার সাথে একতা করবা, কার সাথে তুমি মিল দিয়ে কথা বলবা, এমন তো হওয়ার কোন সম্ভাবনা আছে কিনা আল্লাহ তাআলাই ভালো জানে। বাট তারা তো খ্রিস্টান ছিল, তাদের চিন্তা ভাবনা ছিল অন্যরকম। তারা চিন্তা করছে যে মৃত্যুটা খুব দুঃখের জনক হোক, বাট তোমার আফটার লাইফ মানে তোমার মৃত্যুর পরবর্তীতে তুমি কি করবা একটা ইউনিটি তৈরি করবা, মানে একতা তৈরি করবা তোমার কবরের পাশে বা তার পাশে মানুষদের সাথে কথা বলে তোমার জীবনটা কাটিয়ে দিবা, মানে এই মেসেজটা তিনি দিয়েছিলেন আর কি, এইখানে বলছে, এইখানে তাই এটা বলছে। তারপর তো ইট অলসো শোস মানে এটি আরো দেখিয়েছে দ্যাট যে ডাইং ফর বিউটি মানে সৌন্দর্যের জন্য মারা, এবং ট্রুথ ইজ এয়ার মানে কি ট্রুথ ইজ এয়ার অ্যান্ড নোবেল মানে কি সত্যের জন্য মারা যাওয়া এবং বিউটির জন্য মারা যাওয়া, সৌন্দর্যের জন্য মারা যাওয়া খুবই বিরল এবং কি নোবেল মানে খুব প্রশংসনীয়।
দ্য থিম ইজ দ্যাট বিউটি অ্যান্ড ট্রুথ আর ইটার্নাল ভ্যালুস, মানে একটা বাহ্যিক একটা মূল্যবোধ দ্যাট কানেক্টেড হিউম্যান বিং, যা কি মানুষের সাথে কি মানব জীবনের সাথে কি সম্পৃক্ত, ইভেন আফটার ডেথ। মানে এখানে এটাই বোঝাচ্ছে যে সত্য এবং মানে ট্রুথ অ্যান্ড বিউটি, মানে সত্য এবং সৌন্দর্য মানুষের একটা অভ্যন্তরীণ একটা কি মূল্যবোধ, অভ্যন্তরীণ একটা মূল্যবোধ বা অভ্যন্তরীণ একটা গুণ যা কানেক্ট থাকে মানুষের সাথে, মানুষের সাথে একটা কি কানেক্ট থাকে। এখনো কি আমরা সত্য বা সৌন্দর্য এটা আমাদের সাথে কানেক্টেড, এবং কি শুধু মানুষের এই জীবন না, পরের জীবনেও কি কানেক্ট থাকে, মানে সম্পর্কিত থাকে। ঠিক আছে, এই ছিল আমাদের থিম। এখন তোমরা জানাও যে বুঝতে পারছো কিনা, সবাই একটু আমাকে জানিয়ে দাও। মেবি হৃদয় ভাইয়া ওয়ালাইকুম সালাম, ক্লাস তো শেষ মেবি হৃদয় এতক্ষণ পর। আচ্ছা সবাই একটু বলো যে বুঝতে পারছো কিনা, সবাই একটু জানাও যে বুঝতে পারছো কিনা। ঠিক আছে, সবাই একটু জানিয়ে দাও। আর তোমাদের যে কাজটা থাকবে সেটা হলো হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক থাকবে হলো তোমাদের এই দুটা পোয়েমের কি লিখবা, থিম লিখবা, থিম থিম লিখবা। ঠিক আছে, আমি যে থিম দিছি এই থিমই যে তোমাকে লিখতে হবে এমন কোনো বিষয় না, আমি যে থিমটা এখানে দিয়েছি এটাই যে লিখতে হবে এমন কোনো বিষয় না। বাট তোমাদের তোমাদের কি তোমাদের যদি পড়া থাকে ওই থিমটাও তোমরা লিখতে পারো। ভাইয়া একটা বিষয় ক্লিয়ার করে দিবেন। হ্যাঁ বলো কি বিষয়। জান্নাতুল মামা বুঝতে পারছি, বাকিরা কি বুঝতে পারছো কিনা জানাও। বাকিরা সবাই একটু জানাই দাও, না বুঝলে আমি ওইটা একটু বুঝাই দিচ্ছি, যেহেতু আজকে অনেক আগেই ক্লাস শেষ হয়ে গেছে। আজকে অনেক আগেই ক্লাস শেষ হয়ে গেছে, সো জি বুঝতে পারবে ভাই, একটু বাইরে ছিলাম, কালকে হোমওয়ার্ক কি গ্রুপে জমা, হ্যাঁ অবশ্যই জমা দিবা। ভাই ওয়াশার কার্ড কই রাখছেন, ওয়াশার কার্ড কই আমি তো জানি না, দেখো এখানে আছে, রুমের মাঝে থাকার কথা। মারিয়া জান্নাত একদম পরিষ্কার বুঝতে পারছি ভাইয়া, বাংলা অর্থে তো সুন্দর করে বোঝান যে সহজে মূলভাব বুঝতে পারি, পরীক্ষার হলে লিখতে সহজ। তুমি যদি বাংলা জিনিসটা ভালো করে বুঝতে পারো তাহলে, মানে তুমি যদি একটা পয়েম, আমরা যেহেতু বাঙালি আমাদের মাতৃভাষা কি বাংলা, সো আমরা বাংলাটাই কি খুব ভালো করে বুঝি। আর আমরা ইংলিশ হলো কি, ইংলিশ একটা সাবজেক্ট, তোমরা সবাই ইংলিশকে সাবজেক্ট হিসেবে চিনো তাই না, যে ইংলিশ একটা সাবজেক্ট, এটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এর জন্য আমাদের পড়তে হবে। বাট ইংলিশ কি সাবজেক্ট নয়, ইংলিশ একটা কি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটা কি ল্যাঙ্গুয়েজ, চাইলে তুমি একটা সাবজেক্ট হিসেবে শেষ করতে পারবে না। ইংলিশ হলো একটা ভাষা, এই ভাষাকে তোমাকে কি করতে হবে, পরীক্ষায় পাস করার জন্য এই ভাষা তোমাকে শিখতে হলে তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ ডেইলি তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলেই তুমি এটা শিখতে পারবে, আয়ত্ত করতে পারবা। অনেক ভোকাবুলারি আছে, অনেক কিছু আছে। বাট তুমি যদি এখন তুমি বাঙালি হিসাবে তোমাকে কি করতে হবে, অবশ্যই যদি বাংলাটা ভালো করে বুঝতে পারো তাহলে তুমি লিখতে পারবা, তাহলে তোমার মাথায় ক্যাচ করবে। তুমি ইংলিশ তো বুঝবা না, অনেকে আছে বুঝতে পারে বাট অনেকে আছে তো বুঝবে না ইংলিশটা। ইংলিশটা আসলে কি বুঝালো। আর বিশেষ করে পোয়েম এবং পোয়েট্রি, এই পোয়েট্রি গুলা মানে পোয়েম গুলা, বুঝছো, এই পোয়েম গুলা এমন ভাবে তারা লিখছে যে বুঝার কোনো ওয়ে নাই, মানে একটা অর্থ দিচ্ছে একটা কিন্তু বুঝাইছে আর একটা, এটা ভালো করে বুঝতে হবে। লাস্ট যে পোয়েম পড়ালেন ওইটাতে দুজন মানুষই সৌন্দর্যের জন্য মারা গেছেন, শুধু তাদের সৌন্দর্যের বিষয় আলাদা। না না না, একজন মানুষ, এইখানে তো বললামই, দেখো একটু খেয়াল করো, এইখানে দেখো, এখানে দেখাচ্ছি আমি আবার, দেখো একজন কিন্তু একজন মানুষ কিন্তু মারা গেছে কিসের জন্য, এই যে দেখো এইখানে কি বলছে, কোথায় গেল ওইটা স্লাইডটা, যাক স্লাইড পাই আর না পাই ওটা বড় কথা না, আমি তোমাকে বুঝাই দিচ্ছি। এখানে দুইজন মানুষ ছিলেন, দুইটা পার্সন ছিলেন, আমি হোয়াইট বোর্ডে দেখাই দিচ্ছি, দাঁড়াও একটু খেয়াল করো, দুইজন ব্যক্তি ছিলেন,
দুইজন ব্যক্তি ছিলেন। কয়জন ব্যক্তি ছিলেন? দুইজন ব্যক্তি ছিলেন। দুইজন ব্যক্তির মাঝে একজন ফার্স্ট মানে প্রথম যে পার্সন ছিলেন তিনি ছিলেন মূলত রাইটার নিজে। আর এই রাইটার কিসের জন্য মারা গেছে? বিউটির জন্য মারা গেছে। বিউটি বলতে কোনো মেয়ে মানুষের নাম না। ওই যে একটা গান আছে না, ওরে বিউটি রে, এই মেয়ে মানুষের নাম না, ঠিক আছে? বিউটি মানে সৌন্দর্যের জন্য রাইটার মারা গেছেন। আর তার পাশে যাকে কবর দেওয়া হয়েছিল সে মারা গেছিল কিসের জন্য? সে মারা গিয়েছিল তোমার ট্রুথ মানে সত্যের জন্য। আর এখানে বিষয়টা হলো প্রথম যে ব্যক্তি মানে প্রথম যে ফার্স্ট পার্সন তাকে কবর দেওয়া হয়েছিল মানে কবি। কবর দেওয়ার পর সে ভীতের মাঝে ছিল যে আসলে তার পাশে আরেকজনকে কবর দেয়, মানে সে ভয়ের মাঝে ছিল যে মারা গেল একা একা কেমনে থাকবে, কি করবে এই ভেবে। তো পরবর্তীতে আরেকজনকে তার পাশে যখন কবর দেওয়া হলো, এই ব্যক্তি এই যে রাইটার মানে প্রথম পার্সন তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কিসের জন্য মারা গিয়েছো? তখন রাইটার বলল সৌন্দর্যের, বিউটির জন্য। তারপর সে কি করলো? আবার বলল যে আমি তো সত্যের জন্য মারা গিয়েছি। ট্রুথ এন্ড বিউটি আর সেম, মানে সত্য এবং সৌন্দর্য একই, তাহলে আমরা কি আত্মীয়, আমরা কি ভাই? তারপর তারা কি করলো? গল্প করা শুরু করলো। গল্প করতে 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 যে পর্যন্ত তাদের মুখে কি শেওলা না আসলো ততক্ষণ পর্যন্ত তারা গল্প করতেই লাগলো। বুঝতে পারছো? আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ আগামীকাল তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষা সবাই অংশগ্রহণ করবে। আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।